বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও বিশ্ববাসী, প্রবাসী, শূন্য জগৎবাসী, বাংলাদেশের আপামর জনগণ, কেন দুঃখ ভরা মন। আমাদের হয়ে গেল একটা নির্বাচন যেন তেন প্রকারে দামি স্বতন্ত্র। হায়রে, গত 7ই জানুয়ারি আমি কি বলিতে পারি, আমেরিকার রাষ্ট্রদূত গণ আগে খেয়েছিল গালি। এরপর দেন মর্জিনাকে বলা হয়েছিল কাজের মেয়ে মর্জিনা। তারপর এসেছিলেন বাণীকট মাসা, তার গাড়ি বলে হয় হামলা। সবাই জানে আমেরিকার সাথে ভারতের একটা সম্পর্ক, জিও ইন্দো মার্কিন ট্রিটি, হায়রে পিরিতি। তাই তো এই ভারত হয়ে গেছে কামলা। বাংলাদেশে যতই আসে শক্তি নিয়ে, শক্তি কি আমেরিকার শক্তি তো ধীরে ধীরে হয়ে গেছে নিঃশক্তিকরণে। আমেরিকার নাই দাম। আরে ভারসাম্যহীন আমেরিকার বিশ্বজোড়া একটা সুনাম, এখন সেই সুনামের ঘাটতি। ভারসাম্যহীন আমেরিকার কারণ একদিকে আমেরিকা, ইউরোপ, এশিয়ার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, জাপান, গ্রেট ব্রিটেন সবসময় আমেরিকা যা বলে তাই। কিন্তু মাঝখানে মধ্য দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার শক্তি বিশ্বত হওয়ার পিছনে মূল অবদান হলো ভারতের। ভারত বাংলাদেশের সীমান্তে মারে, আর সেখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তারেক সিদ্দিকী বলে এটা হত্যা নয়, হ্যাঁ রে এটা বন্ধুত্বের সোপান, হ্যাঁ রে বলিদান। আমেরিকা দিনে দিনে আরও শক্তি হয়ে যাবে যতই ভারত নির্ভর হবে। ইন্দো মার্কিন ট্রিটির মধ্যে বাংলাদেশকে নেওয়া উচিত ছিল। বাংলাদেশ ভারত ট্রিটি, ইন্দো বাংলাদেশ মার্কিন ট্রিটি, তাহলে সবসময় বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থা, এজেন্সি সমূহ এখানে অ্যাক্টিভ থাকতো। এখন ভারতের হাতে সব ছেড়ে দেওয়া আমেরিকা। আপনারা কি জানেন, আর যতই তারা দৌড়ঝাঁপ মারছে, আমেরিকান বিবৃতির মধ্যে আমেরিকা সীমাবদ্ধ। বিবৃতি ছাড়া আমেরিকার হাতে কোনো পাওয়ার নাই। এটা কাগজের বিবৃতি। আগে বাংলাদেশে বুদ্ধিজীবীরা বলতো বিবৃতি, হায় রে বুদ্ধিজীবী। এখন রাষ্ট্রদূতের মনে হয় যে বিবৃতির মধ্যে রাষ্ট্রদূতের কাজ শেষ। হায় রে রাষ্ট্রদূত এই আগে তো খাইছিল গাড়ি বলে হামলা। উনিও আবার আমেরিকান বিভিন্ন প্রতিনিধিদের দল আসিয়া দিবা স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের জনগণকে, বিএনপিরে। যতক্ষণ না গণতন্ত্রের হত্যাকারী সরকার ভারতের হয়ে দামি স্বতন্ত্র, এটা তো ভারতের দামি স্বতন্ত্র সরকার, আওয়ামী লীগ সরকার বলা যায়, যেখানে পররাষ্ট্র উপদেষ্টা বলে যে হত্যা নয়, হারে খুন করলো। এটা হারে কিসের বলিদান? আমাদের সীমান্তবাসী যারা আছে তারা হয়তো তাদের পূর্বপুরুষ আজকে 60-70 বছর 80 বছর আগে তারা জানতো যে সীমান্তে ভারতীয় বিএসএফ, এদিকে একটা পূর্ব পাকিস্তানি ইপিআরের ভয়ে তারা সীমান্ত থেকে কয়েক হাত দূরে থাকতো, কয়েক মাইল, 300 মাইল দূরে থাকতো এবং খবর নিত গোয়েন্দা লাগিয়ে যে এখানে কোনো তারা টহল দিচ্ছে কিনা ইপিআর। আর এখন তারা সীমান্তে মারে। আমাদের নিরাপত্তা সংস্থা এজেন্সিগুলোকে একেবারে খামোশ বলে সরিয়ে ফেলছে। আমাদের বিজিবি পিলখানা হত্যাকাণ্ডের পর। আরে আমি যে কথা বলছি এইগুলো তো পুরানো কথা, নতুন করে আর কি বলবো। আমেরিকার আজ বিশ্বে ভারসাম্য নাই, শক্তি নাই, তাই তো তার বিবৃতির মধ্যে সীমাবদ্ধ, শুধু দিবাস্বপ্ন দেখাই যাচ্ছে। আর অনেকে আছে বিএনপি বা সাধারণ জনগণ ভাবছে একটা কিছু হবে হবে হবে, এই হবে হবে বলে তো গত কয়েক বছর দেখলাম। আমার কথা হইল না হওয়া পর্যন্ত কিছু বলা যায় না। বিবৃতি, এটা নাকি বিবৃতি, যতই আমেরিকান রাষ্ট্রদূত সব তলে তলে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আল্লাহ জানে তলে তলে আন্ডারস্ট্যান্ডিং আছে। এই দেশে হয়ে গেছে লুটপাট, পরে বিদেশে নেওয়া হচ্ছে টাকা পাচার, আমাদের টাকা চাপিয়ে সরকারের বিশাল সরকার চায়। এই দেশের জন্য
15 জন 20 জন উপদেষ্টা যথেষ্ট মন্ত্রী, কিন্তু এমন হয়েছে মন্ত্রিপরিষদে আকার বাড়ায়, এদের বেতন কোথা থেকে আসছে? ইয়া আল্লাহ, আমেরিকার সবই দেখছি শুনছি। ভারতের এখন ভারত বর্জন না করলে 3 দিক দিয়ে গেলে আমাদের যদি ভারতীয় পণ্য হয় বর্জন, তাহলে বাংলাদেশের স্বাধীনতার মনে হবে একটু অর্জন। আর ভারত আমাদেরকে দূষিত গণতন্ত্র দিয়ে সব তাদের একচেটিয়া বাজার বসিয়েছে। আরে আদবানির টাকা পরিশোধ করতে করতে শেষ। আমাদের সরকার নাকি আছে বাঘের পিঠে শোয়ার। যদি ইন্ডিয়ার ভারতের বিরুদ্ধে কথা কয় তো ভারত ফেলে দিবে বাস্কের তল থেকে। হে আল্লাহ, আমি যে কথা বলছিলাম আল্লাহ ওলিয়াউল্লাহ এখন জানি না, আল্লাহ ওলিয়াউল্লাহ কেন আমাদের ছেড়ে দিচ্ছেন কেন? বলে বাংলাদেশের মানুষ মরক, এই থেকে একটা কথা, এখানে আধ্যাত্মিকভাবে শুয়ে আসে তো অলিয়াউলিয়া, আমরা আছি তাদের পানে চাইয়া। শাহজালাল গাউস কুতুব আসছিলেন, বলছিলেন শিলহট পাথর হট, এখানে মানুষের মনে শিল হচ্ছে সিলেট আসছিলেন কত কামরূপ কামাখ্যার, কত কামরূপ কামাখ্যা থেকে নিয়ে এখন আমাদের এখানে আইনা পাথর লাগছিল। শাহজালাল সাহেব তার আধ্যাত্মিক শক্তি দিয়ে বলছিল শিলহট, এই শিলহাট হয়েছিল পাথরগুলো দিয়ে। রবীন্দ্রর কোনো জাদুটনার কাছে বাংলাদেশ তখন টিকে নেই। সিলেট শাহজালালের মতো আবার অলি একজন আসবে, আছে বাংলাদেশকে মুক্ত করবে। আমেরিকার কেন নাই দাম? আমেরিকার প্রবাসী আছে, বাংলাদেশি আমেরিকান আর যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে, আরও অনেক দেশে আমাদের প্রবাসীরা আছে। দুঃখ লাগে, মন্দির বানানি হয় দুবাইতে, হায় রে, এখানে তারা রাম লক্ষ্মণ সীতা রামের দেশ বানিয়ে ফেলছে। পরপারে রাম লক্ষ্মণ এগুলো সব আছে, আপনি কাতুমুতু হয়ে বলে আমাকে আপনার নবীর কাছে নিয়ে যান, আমরা স্বর্গে যাব। আল্লাহ, এখানে মানুষকে মেরে কি তা করা যাবে? ইয়া আল্লাহ। আর আমেরিকার সাধারণ একটা মানুষ যদি বলে একটু ভারসাম্যহীনভাবে আবেগে চলে, তা আমরা কি বলি? পাগল, বলে পাবনা পাঠাও। আমি আমেরিকান রাষ্ট্রদূতরা যেখানে বাংলাদেশে আয়, তারা আগে ইন্ডিয়াতে ঠিক করে আসবে যে আমরা এখানে যাচ্ছি, যে তোমরা সরকারে গণতন্ত্রে ঠিক করে দাও না। তারা এখানে আসলে আওয়ামী লীগ সরকার সব ভারতকে জানায়, দিল্লি বলে তলে তলে আমরা সব ঠিক করে দেবো। ঠিক করতে করতে তো অনেক বছর পার হয়ে গেল, 14 বছর পর, 15 বছর পর ওই দিল্লি মুখাপুকি করে ফেলছে সরকারকে, যার জন্য পররাষ্ট্র উপদেষ্টা বলে দিল্লির সাথে এই সীমান্তে ওইটাকে হত্যা করা বলা যাবে না। হ্যাঁ রে, কী বলবো? বন্ধুত্ব সুপান উপহার বলিদান। হ্যাঁ রে, হ্যাঁ রে, কত মানুষ কষ্টে আছে, ঋণের উপরে সুদের উপরে আছে বধ করে। আল্লাহ, দিনে দিনে বাড়িতেছি না, দেনা সুদ দিতে হবে ঋণ। এই দেশে কত টাকা, কত কোটি কোটি টাকা বিদেশে হয়েছে পাচার, এই বাংলাদেশ ব্যাংকের ডলার চুরি। এখানে যদি যে অবস্থা ওনার চাল যে অবস্থা হয়েছে, সমুদ্র সমান দুর্নীতি। যদি কখনো মার্শাল ল দেশে আসবেই না, সেই মার্শাল ল আসলে এগুলা এত রিকভারি করতে পারবে না। এত দুর্নীতি, এত অবচয়, ওদের বলে বাস কি করবে? ভাগ্যের নির্মম পরিহাস। স্বাধীনতার 51 বছর পর, 53 বছর পর ভাগ্যের নির্মম পরিহাস। আমরা শুনেছি বিপক্ষ দলে তারা বলে যে কী করবে পিতার হাঁস, হাঁসের দানা কেটে ফেলা হয়েছে। হাঁস এখানে আসছে শুধু মার্কিন ইয়েদের বলে, যে যারা আসে বলে ওরা কী করবে, ওরা শুধু বিবৃতি দিবে, এছাড়া তাদের কিছু নেই। তার জন্য আমেরিকান মধ্যপ্রাচ্য নিয়ে খেলা, অধিক খেলা। এই ইহুদিদের, যদি ইহুদিদের রাষ্ট্র কেন, অনেক গ্রেট ব্রিটেন আমেরিকায় পর্যন্ত ডেমনস্ট্রেশন হয়েছে যে ইসরায়েলের বিপক্ষে, নেতানিয়াহুর বিপক্ষে। আল্লাহ, আজকে একটা কথা বললাম যে আমেরিকার আজ নাই শক্তি। আমেরিকা থেকেই মুসলিমরা, ফিলিস্তিনিরা ডেমনস্ট্রেশন করছে। আল্লাহ, আবার কি সেই নবরুদ ফেরাউনের শাসন দেখছি, এটা থেকে কি আমাদের মুক্তি নেই? আল্লাহ, নব্য হীরকরানী, সেই ঘটনা মনে হলো। একটা রাজা ছিল, অনেক ভালো রাজা,
কাছে খেয়ে খবর দিল যে রাজা আপনার এই রানী তো শীত নিবারের জন্য গেছেন, কুড়েঘর ভাঙিয়ে জ্বালিয়ে তিনি উষ্ণতা শীত নিবারণ করছেন। রাজার সাথে সাথে তার ঘর থেকে সেই রানীরে এক কাপড়ে বিদায় করছিল, বলে যে তুমি সারা জীবন দাঁড়ে দাঁড়ে ঘুরে ভিক্ষা করে বা কাজ করে সব কুড়ের গড় যাদের কৃষকের গড় ঠিক করে দিয়ে তারপর আমার রাজ করে তাই হবে রাজপ্রাসাদ। এর আগে তোমার শাস্তি নাই। এখন সেই রকম রাজাও নাই। হীরক রানীর পাল্লা, হীরক রাজার শেষ দৃশ্য কবে হবে আল্লাহ জানে। এই অনেক মানুষ আইছে হীরক রাজার পাশে রাজারে কাছ থেকে মুক্ত হওয়ার জন্য। রাজার মূর্তি এখনো যদি অনেক মূর্তি বিভিন্ন জায়গায় জায়গায়, বঙ্গবন্ধু মূর্তি আরও মূর্তি, সেই জনতার শক্তি কোথায় বলছিল শেষ দৃশ্য বলতে পারি না হীরক রাজার দেশে। সে সত্যজিৎ রায়ের সত্য কথা আজকে বলবে, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। রাজার মূর্তি ভেঙে পড়েছিল হয়ে খান খান রাস্তায়। আজ এরকম কোনো যদি কোনো মূর্তির বিরুদ্ধে কোনো শক্তি, জনগণের শক্তি, আজ অনেকে বলে বাংলাদেশে বোমা নাই, অনেকে সবাই পারমাণবিক বোমা আছে। আমি বলছি বাংলাদেশের 15-17 কোটি জনগণই এক একটা টাইম বোমা, এক একটা মানববন মন। আল্লাহ কিন্তু তারা আসতে বের হতে পারছে না। বার হবে কেমনে? কারণ আমাদেরকে দাবিয়ে রাখছে। মানুষ এখন সংগঠিত না, কীভাবে সংগঠিত হবে? আসলে সবাই আজ একখানে কোথায় দেখলাম সাংবাদিকরা মেরে ফেলছে। সাংবাদিকরা আসে আজকে সত্য গোপন করে বলে ঠিক ঠিক ঠিক। সরকারের কিছু পেশোয়া সাংবাদিক আছে, তারা সিন্ডিকেট করে রাখছে, তাদের মাধ্যমে সব আসিয়া গণভবনে প্রেস কনফারেন্স করে জানানো। আসলে কি দেশের অবস্থা তাই কেউ জানে না। এই এখন আমি আর কি বলবো, আমেরিকার শক্তি নিঃশক্তি কেন হলো? ভারতকে অতি বিশ্বাসের ফলে, অতি বিশ্বাসের গলায় দড়ি, আহা মরি মরি। ধন্যবাদ, আল্লাহ জানে আমি কি বলছি, সত্য কথা বলছি। সেই সাংবাদিকের মতো দিক দিক বলি নাই যে সব কিছুই মন্ত্রিপরিষদও বাড়াও ঠিক ঠিক ঠিক, কাগজের টাকা চাপাও সব ঠিক ঠিক ঠিক। হায় রে জানাই ধিক্কার, ওদের জাতির আত্মচিৎকার, বিবেকের চিৎকার যে আল্লাহ এই অপশাসন থেকে মুক্তি চায়। নমরুদ ফেরাউন গেছে, এই সরকারও কবে যাবে আল্লাহ? আমি সিলেটের পবিত্র জায়গা থেকে বলছি আল্লাহ, আমাদের বাড়ি থেকে বলছি আল্লাহ, তুমি আমি দেখে যেতে পারবো কিনা, কবে স্বৈরাচার মুক্ত হবে, হীরক রাজার কবর থেকে হবে তোদের। এখন নাকি খেজুর খাবে না, এখন আগুন সমাচার, আগুন সন্তান, আগুনের সব মানুষের দৃষ্টি একটা হট ইস্যু বানিয়ে ফেলছে, হট কেক। আগুন, আগুনের দিকে সবাই কেন আগুন লাগলো? অথচ দেশটাই তো একটা গুরুস্থান। বা যারা মুসলমান হয়ে হিন্দুদের পূজারী, আমার মনে হবে যে তারা মরার পরে তাদেরকে দিতে হবে শ্মশানে। হ্যাঁ আল্লাহ, এই সত্য কথা বললাম, শ্মশানে। কারণ তারা মুসলমান হয়ে হয়তো কবরে যাবে, কিন্তু আসল জায়গা হবে হিন্দুদের পূজারী। বর্ষে মুদিকে পুজি এই প্রত্যেকটা ভারতের খাদ্য পদ্ধতির মধ্যে নাকি আছে গরুর মুখ, গোমূত্র। আল্লাহ, এদের থেকে আমরা আল্লাহ বাসায় গরু হইলে মানে গোমূত্র, সব ময়লা আবর্জনা সব খায় গরু। আর এই গরুর পেশাবের সাথে সব দূষিত সব বাইর হয়। পেশাবে মানে পেশাব না পান, গরুর মূত্র তারা করে পান। বাংলাদেশের হৃদয়ে বাংলাদেশের মানুষ এদেরকে সরে থাকা উচিত। ভারতের যে কোনো পণ্য খাওয়ার চেয়ে আমরা মেইন সমস্যা হইল ভারত। যদি ভারতের কবল থেকে আমরা মুক্ত হয়ে জাপানে আমাদের আল্লাহ অলৌকিকভাবে জাপানকে কাছে দিয়ে দিত, আমরা অনেক ভালো হতাম। জাপানে আমাদের আমাদের কি কোনো সাদা শব্দ নাই, বেশ যেমন শান্তির জায়গা, জাপানেও কোনো হই হুল্লা চিৎকার নাই। আল্লাহ, আমাদেরকে তুমি কীভাবে, অনেক জায়গা নাকি আমাদের বাইরে হয়েছে সমুদ্রের দিকে। আল্লাহ, অনেক কথা বলে বললাম, বিশ্ববাসী দেখুন, সে দেখুন। আমেরিকাতে বিশ্বাস করবো কীভাবে? কাজ হচ্ছে না, তাই আমেরিকা দিল্লিকে যদি সত্যভাবে ধাক্কা দিত, তোমরা সরকার বদল করো, এখানে নাসিয়া আইওয়াস, এখানে একটা ফালতু আমেরিকা, বুয়া বুয়া হয়ে যাবো আমেরিকা, বুয়া এখন হয়ে গেছে আমেরিকা। ইয়া আল্লাহ, অনেক সত্য করে বলতে পারলাম, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ,
আমিন। আপনাদের প্রত্যেকটা মানুষের আমি অনেক মৃত্যুর আগে যারা আমার বিভিন্ন ওয়েলফেয়ার ছিলেন তারা স্বপ্ন দেখছি, তারা আমার দিকে খুবই আমার দিকে তাকিয়ে আছেন আমি কিছু করব। আমি আল্লাহ জানি না আমি কী করব, আমি তো রাজনীতি করি না। এবং আভ্যন্তরীণ ব্যাপার এগুলা বাকশাল কীভাবে হলো, হীরক রাজার কবলে, নমরুদ ফেরাউনের কবলে রে, নমরুদ ফেরাউনও গেছিল বিদায়, এরা কবে হবে বিদায় আল্লাহ জানে। যে আল্লাহ তখন যদি দেশে শান্তি হয়, সেনাবাহিনী জেগে উঠুক, সেই এখনও আমরা শান্তিতে সেই দিনের কথা ভুলে যাইনি। রাতেও চলাফেরা করছি, মুহূর্তে ফোন করে টেলিফোন পেয়ে যৌথ বাহিনী চলে আসতো সব জায়গায়। কোনো অন্যায়ের বিরুদ্ধে এরা যদি 10টা বছর দেশটা চালাইতে পারতো, মাত্র 10জন উপদেষ্টা, আজকে জাতীয় নিরাপত্তা কাউন্সিল নিয়ে একটা কাউন্সিল গঠন করে প্রত্যেকটা মানুষকে সমাজের বিবেক এবং সুশীল সমাজকে অন্তর্ভুক্ত করতে খুব চয়েস করে এরা 10জন জাতীয় নিরাপত্তা কাউন্সিল দিয়ে দেশটা চালানোর উচিত ছিল। আজকে দিল্লি যে বলে তাই ঠিক, আমি যে সত্য কথা বলছি তা ঠিক নাই। দিল্লির কবজায় দেশ, হায় রে দিল্লিকে লাগবে। ধন্যবাদ, অনেক কথা হয়ে গেল বলা বলি বলি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন।